বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় আজকের প্রধান খবর। পাকিস্তানের পাঞ্জাবে রাস্তার ওপরে উল্টে যাওয়া তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, অন্তত 140 জন নিহত। বাংলাদেশে কাল পালিত হবে ঈদ উল ফিতর। অবশ্য কোথাও কোথাও ঈদ হচ্ছে আজই। কিন্তু ফসলহানি, অতিবৃষ্টি, পাহাড় ধস, রোগ ব্যাধি এসবের মধ্যে কতটা উৎসব মুখর হতে পারছে এবারের ঈদ? হাওড় অঞ্চলের যারা আছেন তাদের এলাকাতে নিশ্চয়ই ঈদের আমেজটা অন্য বছরের তুলনায় কম। পাহাড় ধসে যে ঘটনা ঘটেছে সেইখানে নিশ্চয়ই একটা দুঃখ, কিন্তু সারা দেশে ঈদের উৎসাহ উদ্দীপনাটা যে যার সামর্থ্য অনুযায়ী প্রকাশ করছেন। শুনবেন এ নিয়ে প্রতিবেদন আর ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা। এসব নিয়েই আজ বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহ আপনারা শুনতে পাচ্ছেন রেডিওতে, শর্টওয়েভ ছাড়াও রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। আজকের অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। বাংলাদেশের কোথাও কোথাও আজই যারা ঈদ পালন করছেন তাদের সবাইকে বিবিসি বাংলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। শুরুতেই আজকের প্রধান খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মহাসড়কের ওপরে উল্টে যাওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেলে অন্তত 140 জন লোক নিহত হয়েছেন। এতে আরও বহু লোক আহত হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবরে জানা গেছে যে উল্টে যাওয়া ট্যাঙ্কারটি থেকে তেল পড়তে থাকলে তা সংগ্রহ করার জন্য রাস্তায় লোকের ভিড় জমে যায় এবং এক পর্যায়ে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্তারিত শুনুন শাকিল আনোয়ারের প্রতিবেদনে। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সরকারি বার্তা সংস্থা APP বলছে যে অগ্নিদগ্ধ ট্যাঙ্কারটি করাচি থেকে লাহোর যাচ্ছিল এবং তাতে 25,000 লিটার জ্বালানি তেল বহন করা হচ্ছিল। পাঞ্জাবের ভাওয়ালপুর জেলার আহমেদপুরে তেলবাহী লরিটি রাস্তার উপর বাঁক নিতে গিয়ে উল্টে যায়। সেটি থেকে তেল চুইয়ে পড়ছিল। তখন রাস্তার পাশের গ্রামগুলোর বাসিন্দারা নানা রকম পাত্র হাতে ছুটে আসে এবং চুইয়ে পড়া তেল সংগ্রহ করতে শুরু করে। এ সময় তারা তাদের আত্মীয় বান্ধবদেরও টেলিফোন করে খবর দেয় এবং তেল সংগ্রহ করতে আসতে বলে। ট্রাফিক পুলিশ অতি উৎসাহী এই জনতাকে ঘটনাস্থল থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পাকিস্তানের জিও টিভির সংবাদে বলা হচ্ছে, কেউ হয়তো সে সময় ধূমপান করছিল এবং সিগারেটের আগুন থেকে চুইয়ে পড়া তেলে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে উল্টে গিয়ে থাকা লরিটিতে বিস্ফোরণ ঘটায়। পাঞ্জাবের জরুরি সেবার কর্মকর্তা জাম সাজ্জাদ বলছিলেন, তারাও এমনটাই জানতে পেরেছেন। The locals of the area assembled there, and the passers-by and motorbikes and cars also stopped there in nearby sites, and they started collecting the oil. ওই কর্মকর্তা বলছিলেন, এখানে আশেপাশের লোকজনের ভিড় জমে গিয়েছিল। অনেক মোটর বাইক এবং গাড়ি এখানে থেমেছিল। তারা ট্যাঙ্কারটি থেকে তেল সংগ্রহ করতে শুরু করে। এ সময় একজন লোক লাইটার দিয়ে সিগারেট ধরায় আর সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে। পাকিস্তানের গণমাধ্যমে ঘটনাস্থলের ছবি প্রকাশ করা হয়েছে। তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগ্নিদগ্ধ মানুষের দেহ এবং পুড়ে যাওয়া যানবাহন দেখা যাচ্ছে। নিহতদের শরীর এতটাই পুড়ে গেছে যে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না এবং খবরে বলা হচ্ছে এদের পরিচয় জানার জন্য DNA পরীক্ষার প্রয়োজন হবে। ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বহু মানুষ আহত হয়েছে, যাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাকিল আনোয়ার। বাংলাদেশে আজ ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে, অর্থাৎ মুসলমানদের সবচাইতে বড় এই উৎসব বাংলাদেশে পালিত হতে যাচ্ছে কাল সোমবার। যদিও দেশটির কোনো কোনো জায়গায় বিশ্বের অন্য কিছু দেশের সঙ্গে তাল মিলিয়ে আজই ঈদ পালন করছেন অনেকে। তবে ঈদের ছুটিতে বড় শহরগুলো ফাঁকা হতে শুরু করেছে কদিন আগে থেকেই। উৎসবে সামিল হতে গ্রামের বাড়িতে যাচ্ছেন লাখ লাখ মানুষ। কিন্তু এবার বাংলাদেশে ঈদ হচ্ছে এক ভিন্ন প্রেক্ষাপটে। প্রায় 2 মাস ধরে হাওরের
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু স্থানে অতিবৃষ্টি, পাহাড় ধসে বহু মানুষের মৃত্যু, আর তাছাড়া হঠাৎ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চিকনগুনিয়ার মতন রোগ ব্যাধিরও প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে এবারের ঈদ কতটা উৎসবের রূপ নিতে পারছে, শুনুন এ নিয়ে ঢাকা থেকে রাকিব হাসনাতের পাঠানো প্রতিবেদন। চলতি বছর মার্চ ও এপ্রিল জুড়ে বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের হাওর অঞ্চলের বেশ কয়েকটি জেলা। প্রায় 2 মাস পানিতে তলিয়ে ধ্বংস হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চলের ফসল, বিশেষ করে দেশের প্রধান খাদ্যশস্য ধান, যার জের ধরে পরবর্তীতে বাজারে বেড়ে গেছে চালের দাম। পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, কিন্তু তারপরেও এবারের ঈদ কতটা উৎসব মুখর হতে যাচ্ছে প্রায় 2 কোটি মানুষের হাওর অঞ্চলে? জবাবে বেসরকারি সংস্থা পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। হাওরে এবছর একটা নিরানন্দ ঈদ কাটছে, কারণ যেখানে বাবা মা বাচ্চা কাচ্চাকে ঠিক মতো দুবেলা খেতেই দিতে পারছেন না, সেখানে ঈদে নতুন কাপড় তুলে দিবেন বা কিছু সামান্য মিষ্টান্ন খাওয়াবেন, এই ধরনের কোনো বিষয় তাদের সামনে এই মুহূর্তে নাই। তাদের জীবন সংগ্রামটা অনেক কঠিন হয়ে গেছে। এবং আপনারা জানেন যে হাওরের যে ফসলহানি হয়েছে সেটা সারা দেশে কিন্তু প্রভাব ফেলেছে, কারণ সারা দেশের মোট খাদ্য চাহিদার প্রায় 20% কিন্তু হাওর অঞ্চল থেকে হয়। সেই জন্য দেখা যাচ্ছে যে সারা দেশে খাদ্যের দাম বেড়ে গেছে চালের, এবং বিদেশ থেকে চাল আমদানি করতে হচ্ছে, সারা দেশের উপর প্রভাব পড়েছে। হাওরের দুর্ভোগ কাটতে না কাটতেই পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে মারা গেছে প্রায় 150 মানুষ। অন্যদিকে হঠাৎ করে চালের দামের বৃদ্ধির কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশের নিম্ন আয়ের মানুষ বড় ধরনের চাপের মুখে পড়েছিল রোজার আগে থেকেই। এরপর গত প্রায় 3 সপ্তাহ জুড়ে নগর জীবনের নতুন সংকট হিসেবে দেখা যাচ্ছে চিকনগুনিয়া সহ নানা ধরনের রোগ ব্যাধির প্রকোপ। ফ্যাশন হাউস বাংলার মেলার পরিচালক এমদাদ হকের কাছে জানতে চেয়েছিলাম এসবের কতটা প্রতিফলন পড়েছে নতুন জামাকাপড়ের কেনাকাটা থেকে শুরু করে ঈদ উৎসবের প্রস্তুতিতে। ঈদের বাজারটা কিন্তু ওই শবে বরাতের পর থেকে একটু শুরু হয়ে গেছিল, মানে সবসময় একটা ধারাবাহিক ভাবে একটা ঈদের বাজারটা ছিল, কিন্তু যে বাজারটা আসলে আমরা গত বছর বা এর আগের বছর দেখেছি যে মধ্যবিত্তর প্রচুর একটা আনাগোনা ছিল বা তারা অনেক বেশি ক্রয় করেছে, কিন্তু এবারে প্রবণতাটা কিছুটা কম। আমার কাছে মনে হচ্ছে যাদের নিজেদের প্রয়োজনেই যতটুকু কেনা দরকার ততটুকু করেছে, মানে গিফট দেওয়ার প্রবণতার কারণে কিন্তু অনেক সময় ক্রয়ের পরিমাণটাও বেড়ে যায়। ঠিক এই বিষয়টা এবার আসলে খুব একটা দেখা যায়নি। ছেলে মেয়েদের জন্য সবাই ক্রয় করেছে, মানে ওই বিষয়টা খুব ভালো দেখা গেছে, কিন্তু নিজেদের বেলায় সবাই একটু হয়তো গড়িমসি করেছে যে আমি হয়তো কিনবো বা কিনবো না। আর যেটা আমার কাছে মনে হচ্ছে এবার প্রত্যেকেই নিজেদের একটু ক্যাশ টাকাটা বা যে বোনাস যে টাকাটা পেয়েছে সবাই একটু ফেস করার চেষ্টা করেছে, এটা আমাদের একটা প্রবণতা মনে হয়েছে। ঈদ উদযাপনে দেশের সর্বত্রই এখন সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। নিরাপত্তার ক্ষেত্রেও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যেই সৌদি আরবের সাথে মিল রেখে কয়েকটি জেলার কিছু এলাকার মানুষ আজ ঈদ পালন করলেও কালই ঈদ পালিত হবে ব্যাপকভাবে। তাই ঈদ উদযাপনে এখন শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছে অসংখ্য মানুষ। গবেষক ও অর্থনীতিবিদ নাজনীন আহমেদ মনে করছেন, নানা সংকট থেকে কিছুটা ক্ষত তৈরি হলেও শেষ পর্যন্ত সব ধরনের সংকটকে কাটিয়ে স্বাদ আর সাধ্যের মিশেলে আনন্দমুখর পরিবেশেই ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আসলে মানুষের মধ্যে ঈদটার ব্যাপারে যে উত্তেজনা, যে খুশি, সেটা কিন্তু ব্যাপকভাবেই আছে। এটা সত্য যে অফকোর্স হাওর অঞ্চলের যারা আছেন তাদের এলাকাতে নিশ্চয়ই ঈদের আমেজটা অন্য বছরের তুলনায় কম। পাহাড় ধসে যে ঘটনা ঘটেছে সেইখানে নিশ্চয়ই একটা দুঃখজনক বা থমথমে অবস্থা বিরাজ করছে, সেটার একটা প্রভাব হয়তো সীমিত মাত্রায় এলাকা ভিত্তিতে থাকতে পারে, কিন্তু সারা দেশে যদি সত্যিকার অর্থে ব্যাপকভাবে বলি তাহলে ঈদের উৎসাহ উদ্দীপনাটা যে যার সামর্থ্য অনুযায়ী মানে প্রকাশ করছেন। আর এবার ঈদের বাজারের শুরুতে কম থাকলেও শেষ দিকে প্রচুর কেনাকাটার বিষয়টিও একটি উৎসবমুখর ঈদেরই আভাস দিয়েছে বলে মনে করেন তিনি। ঢাকা থেকে শুনছিলেন রাকিব হাসনাতের প্রতিবেদন। প্রচারিত হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং খেলার খবর শাকিল আনোয়ারের কাছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব সহ উপসাগরের 4টি দেশ মিলে কাতারকে যে 13 দফা দাবিনামা দিয়েছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী, কারণ তা কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে। এই দাবিগুলোর মধ্যে আছে কাতারের
ইরানের সাথে ঘনিষ্ঠতা কমাতে হবে, আল জাজিরা টিভি এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। এর আগে সন্ত্রাসে অর্থ যোগান দেবার অভিযোগ এনে কাতারের সাথে সম্পর্ক ছেদ করে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন তিনি মোটামুটি নিশ্চিত যে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ব্যাপারে ব্রাসেলসের সাথে তিনি একটি ভালো চুক্তি করতে পারবেন। বিবিসিকে তিনি বলেছেন যে এর জন্য একটি 1 বা 2 বছর মেয়াদী অন্তর্বর্তী ব্যবস্থা দরকার হবে এবং কোনো মতৈক্য না হলে ব্রিটেন বেরিয়ে যেতে তৈরি থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে 3 দিনের এক সফরে ওয়াশিংটন এসে পৌঁছেছেন। সোমবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 5 ঘণ্টা সময় কাটাবেন, যাতে থাকবে প্রতিরক্ষা, অর্থনৈতিক, নিরাপত্তা বিষয়ে সহযোগিতার আলোচনা এবং নৈশভোজ। চীনের সিচুয়ান প্রদেশে বৃষ্টিজনিত ভূমিধসে একটি পার্বত্য গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার পর উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন সেখান থেকে কাউকে জীবিত পাওয়া যাবে বলে তারা মনে করছেন না। এ পর্যন্ত মাত্র একটি দম্পতি এবং তাদের শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সবাইকে পাওয়া গেছে মৃত অবস্থায়। নিহতের সংখ্যা 100-রও বেশি হবে। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাবুল এবং ইসলামাবাদে 2 দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর বলেছেন 2 দেশ এই সংকট মোকাবেলার জন্য যদি কোনো উপায় বের করতে পারে তাহলে চীন তাতে সহায়তা করবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রস্তাব করেছেন যে 2018 সালে শীতকালীন অলিম্পিক অংশ নেবার জন্য উত্তর এবং দক্ষিণ কোরিয়া মিলে একটি যৌথ অলিম্পিক দল গঠন করতে পারে। এবারে খেলার কিছু খবর। ক্রিকেট মূলত কার্ডিফে আজ ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি20 আন্তর্জাতিক ম্যাচটি এখন চলছে। খেলায় প্রথম ব্যাট করছে ইংল্যান্ড এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 2 ওভার শেষে ইংল্যান্ডের রান দাঁড়িয়েছে 9। প্রথম ম্যাচে ইংল্যান্ড এবং দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা জয়ী হওয়ায় সিরিজে এখন 1-1 সমতা চলছে। আর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আজকের খেলায় মোকাবেলা করছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মহিলা দল। পাকিস্তান প্রথমে ব্যাট করে রান করেছে 206, 8 উইকেটে। জবাবে দক্ষিণ আফ্রিকা এখন ব্যাট করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার 6 ওভার শেষে রান দাঁড়িয়েছে 39, কোনো উইকেট এখনও তারা হারায়নি। ধন্যবাদ শাকিল। শুনছিলেন আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং খেলার খবর। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বিশ্বজুড়ে সবচাইতে বিরক্তিকর কাজগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয় জনসমক্ষে থুতু ফেলাকে। একই সাথে এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য একটি মারাত্মক ঝুঁকি। বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে থুতু ফেলার অভ্যাসটি এতটাই ব্যাপক যে অনেকের এতে গা ঘিনঘিন করে উঠলেও কিছু মানুষের কাছে এটা অনেকটা গা শোয়া হয়ে গেছে। যেখানে সেখানে থুতু ফেলাটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, আর এ নিয়ে মানুষজন এবং কর্তৃপক্ষই বা কী ভাবছেন। ঢাকা থেকে শুনুন এ নিয়েই মীর সাব্বিরের প্রতিবেদন। ঢাকার এলিফ্যান্ট রোডের এক শপিং মলের পাশে দাঁড়িয়েছিলাম প্রায় 15 মিনিট। এই সময়ের মধ্যে ফুটপাত দিয়ে চলতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করা বা অলস বসে থাকা অনেক লোককেই দেখা গেল ফুটপাতে বা মার্কেটের সামনে অবলীলায় থুতু, কফ, পানের পিক ফেলে যাচ্ছেন। হঠাৎ রাস্তার পাশে ভ্যান থামিয়ে ফুটপাতে একদলা থুতু ফেললেন চালক মোহাম্মদ সেলিম। তাকে জিজ্ঞেস করলাম এটি কি না করলেই হতো না? থুতু হঠাৎ আয়া পড়ছে, থুতু তো ফালাইতে হয়। এই যে এটা যদি রোগ জীবাণুটা ছড়ায়, এটা কি আপনি জানেন? যে এটা সম্বন্ধে তো মনে একটা আইডিয়া নাই তো। বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে শুধু নিম্ন আয়ের মানুষ বলে নয়, একে যদি বদ অভ্যাস বলা হয় তবে এই বদ অভ্যাস আর্থিক এবং সামাজিক অবস্থান নির্বিশেষে অনেকেরই রয়েছে। কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম এ নিয়ে তাদের মতামত কি। এটা তো ভাইয়া খুবই খারাপ, কারণ আমাদের যে পরিবেশটা আছে এটা তো নষ্ট হচ্ছে, ঠিক না? আমরা সবাই যদি এটাকে মেনটেন করে চলি তাহলে কিন্তু মানে সবার জন্যই ভালো। হ্যাঁ, আমার হয়, মাঝে মাঝে হয়ে যায় এরকম। এটা পরিবেশ যেরকম দেখি ঠিক তেমনভাবে আর কি চলতে হয়। সামাজিকভাবে সচেতন করার জন্য মানুষের বিভিন্ন কিছু করা দরকার, প্রচারণা চালানোর দরকার। আমাদের দেশে তো তেমন চালায় না, একটু চালানোর পরে বন্ধ করে দেয়। কিন্তু শুধুমাত্র অপরিচ্ছন্নতা বা দেখতে নোংরা লাগার বিষয় এটি নয়। যেখানে সেখানে থুতু ফেলার বড় বিপদ হচ্ছে রোগবালাই সংক্রমণ। বাংলাদেশের রোগতত্ত্ব ও রোগ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর মাহমুদুর রহমান বলছেন, বাংলাদেশে বায়ুবাহিত রোগের একটি বড় কারণ যেখানে সেখানে থুতু এবং কফ ফেলা, যার মধ্যে যক্ষ্মা রোগটি অন্যতম।
যারা আমরা বলি কোনো রোগ নাই যাদের, তারা যখন থুতু ফেলে তখনও কিন্তু তাদের মুখের মধ্যে কিছু রোগ জীবাণু থাকে। আর বিশেষ করে যারা অসুস্থ, আমরা এখানে কয়েক ভাগে ভাগ করি। আমরা যারা ভাইরাস রোগে ভুগছি, ভাইরাসজনিত রোগে, তাদের যখন এই ধরনের সংক্রমিত হয়, আমাদের থুতুর সাথে শ্লেষার সাথে কিন্তু এই ভাইরাসটা বেরিয়ে আসে নাকের মধ্যে এবং গলার মধ্যে, এবং আমরা যখন থুতু ফেলি তখন এই ভাইরাসটা কিন্তু বাইরে চলে যায়, এবং যেহেতু এটা একটা ভিজা অবস্থায় থাকে, ভাইরাসটা জীবিতও থাকে অনেক বেশি। ছড়ানোটা ভিন্নভাবে হয়, এটা কেউ সংস্পর্শে যারা আসে তারা পেয়ে যেতে পারে, অথবা এটা কোনো সময় বাতাসের মধ্যে চলে যেতে পারে, এটা সংক্রমিত হয়। সমস্যাটি শুধুমাত্র বাংলাদেশ বা ঢাকা শহরের একক নয়। বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে এশিয়া অঞ্চলের শহরাঞ্চলে সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয়গুলোর অন্যতম জনসম্মুখে থুতু ফেলা। এটি নিষিদ্ধ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি ভারতেরও কিছু এলাকায় আইন রয়েছে এবং জরিমানারও বিধান রয়েছে। বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই এবং সচেতনতা তৈরিরও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলছিলেন, বিষয়টি নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া উচিত বলে তিনিও মনে করেন। আমাদের তো অবশ্যই প্রথমে আপনার জনগণকে সচেতনতার দিকেই যেতে হবে। প্রথমেই আপনার পর্যায়ে ফাইন করা, জরিমানা করার মতো পজিশন এখন নাই। সোসাইটি এখনো প্রিপেয়ার সেভাবে হয়নি। এর থেকে আরো অনেক বড় বড় বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা নিশ্চিত করতে পারছি না। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আপনি জানেন যে শহরের আপনার জনসংখ্যার যে আধিক্য, সেটাও খুব ব্যাপক। শহরে বসবাস করার জন্য যতটুকু সচেতন হওয়ার প্রয়োজন, একটা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে সেই সচেতনতা এখনো গড়ে ওঠেনি। সেটাকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে, এবং আপনার যে বিষয়টা আজকে রেজ করেছে, সেটাও আবার সেগুলোর মধ্যে আমরা যোগ করতে পারবো এবং আমাদের করা উচিত। ঢাকার অনেক সমস্যার মাঝে যেখানে সেখানে থুতু ফেলা বন্ধ হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু একই সাথে এটি এমন একটি সমস্যা যেটির সমাধানও প্রায় বিনামূল্যেই করা সম্ভব। শুধু প্রয়োজন একটু সচেতনতা। ঢাকা থেকে শুনছিলেন মীর সাব্বিরের প্রতিবেদন। এবারে বিবিসি বাংলার সংগ্রহ থেকে পুরনো একটি অনুষ্ঠান। 1993 সালে বিবিসি বাংলা আয়োজিত এক শ্রোতা দর্শক সমাবেশে সাক্ষাৎকার ভিত্তিক একটি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছিলেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারী। ওই বছরই লন্ডনের হাউস অব কমন্সে নজরুল সঙ্গীত পরিবেশনের বিরল সুযোগ হয়েছিল এই শিল্পীর। সেই সময়ে সংসদের কমন্স সভায় সঙ্গীত পরিবেশন ছিল একটি বিরল ঘটনা। বিবিসির শ্রোতা দর্শক সমাবেশে শবনম মুস্তারীর এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন সিরাজুর রহমান, যার প্রথম পর্ব শুনুন এখন। আমার নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে যাও কোন মিও, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে যাও কোন মিও, আছে আঁখিলে উষ্ণ আঁখি জল, আছে আঁখিলে উষ্ণ আঁখি জল, মধুর সুধা নয় পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। বর্তমান সময়ে নজরুল সঙ্গীতের জগতে শবনম মুস্তারী একটি বিশিষ্ট নাম। স্বভাবতই শবনম একখানি নজরুল সঙ্গীত দিয়ে সন্ধেবেলার আসরের উদ্বোধন করেছিলেন। শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহো মানুষ প্রতিমারে, ও গো শিল্পী গলাইয়া
শবনম মুশতারি, বিবিসি বাংলা বিভাগের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমরা যতদূর জানতে পেরেছি, হাউস অব কমন্সের 800 বছরের ইতিহাসে কণ্ঠসঙ্গীত এর আগে পরিবেশিত হয়নি। এর আগে অবশ্য ওস্তাদ আমজাদ আলী খান সরোদ বাজিয়েছিলেন, ওস্তাদ জাকির হোসেন খান একটা তবলার অনুষ্ঠান করেছিলেন ওখানে, কিন্তু কণ্ঠসঙ্গীত এবং বাংলা সঙ্গীত হাউস অব কমন্সে এর আগে কখনো হয়নি 800 বছরের ইতিহাসে। সেই হিসেবে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং আপনাকে অভিনন্দন সে উপলক্ষেও। সেদিনে আপনার মনের অবস্থা কি হয়েছিল ওখানে সঙ্গীত পরিবেশন করে, একটু কিছু বলবেন? আপনাকে এবং শ্রোতা মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। এটা বোধহয় সহজেই অনুমেয় যে একজন শিল্পীর কাছে এটা কত বড় ব্যাপার, এবং আমার জন্য তো অবশ্যই আমার যে কি অনুভূতি হয়েছিল সেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। তবে অবশ্যই এটা আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এটা শুধু আমার নয়, আমার সকল শ্রোতা, সকল বাঙালি সবার জন্যে এটা একটা গর্বের ব্যাপার ছিল। আমি যে সুযোগ পেয়েছিলাম এটা আমার সঙ্গে নিশ্চয়ই সবাই সমানভাবে শেয়ার করেছেন সেই আনন্দ, সেই অনুভূতিটুকু। ধন্যবাদ আপনাকে। আসুন আরেকটা গান শুনবো আপনার কাছে, তারপর আবার কিছু গল্প করবো আবার আপনার সঙ্গে। ধন্যবাদ। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও। হে প্রিয় এ কি মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ, হে প্রিয় এ কি মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ, তুমি কঠিন সুরে বেঁধে মোরে, সুরের লাহর তুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। আমাদের অতিথিদের কাছ থেকে আপনার জন্য একটা প্রশ্ন আছে, আপনি কার কাছ থেকে গান শিখেছিলেন? আমি ব্যক্তিগতভাবে সে প্রশ্নটার আংশিক জবাব দিতে পারি, কারণ আমি ব্যক্তিগতভাবে জানি আপনার সঙ্গীতে আপনার হাতে খড়ি আপনার বাবার কাছ থেকে। তার নাম তালিম হোসেন, উনি কবি এবং সাংবাদিক ছিলেন এবং উনি বিশিষ্ট গায়ক ছিলেন। আপনার বাবার কথা কিছু বলুন আপনি। আমার বাবার কথা বলতে গেলে বলতে হয় আমার সমস্ত অস্তিত্ব জুড়েই তিনি। আমার সঙ্গীতে যে আমার ভালোবাসা, সচেতনতা সবকিছুই তার অবদান। ছোটবেলায় কথা বলবার বয়স থেকে বোধহয় গান গাইতে শুরু করেছি, সেটাও বাবার কাছ থেকে পাওয়া। এবং ছোটবেলায় সমস্ত সঙ্গীতের প্রেরণাই বাবার কাছ থেকে। তার সম্পর্কে বলবো, তিনি একদিকে তো অবশ্যই স্নেহময় পিতা এবং এ ব্যাপারে সমস্ত উৎসাহের সমস্ত উৎস তিনি, এবং তাছাড়াও তার যে জীবন, তার যে সাহিত্যিক বা কর্মজীবন, তার সবটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। তাকে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার চাইতে আর কে দেখেছে। এবং আমি বলবো যে এদেশে, আমাদের দেশে, উপমহাদেশে নজরুল সঙ্গীতের চর্চা, এর অগ্রগতি সব কিছুর মূলে তার অবদান অবিস্মরণীয় এবং তিনি পথিকৃত আমি বলবো। কারণ এই উপমহাদেশে তিনি নজরুল একাডেমি, যেটা বাংলাদেশে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে 1960 সালের গোড়ার দিকে, সেটাই এই দেশে প্রথম নজরুল সঙ্গীত চর্চার এবং মানুষের সচেতনতার এই ব্যাপারে সেটাই প্রথম পদক্ষেপ। এরপর থেকে নজরুলগীতি এগিয়ে গেছে অনেক, মানুষ আরও শুনেছে নজরুলগীতি, সচেতনভাবে শ্রোতা তৈরি হয়েছে, শিল্পী তৈরি হয়েছে, কিন্তু সেটাই ছিল উৎস। ওখানে নজরুল একাডেমির প্রতিষ্ঠায় আপনার বাবার অত্যন্ত বিশিষ্ট ভূমিকা ছিল। আমি বলেছি যে তিনি এর প্রতিষ্ঠাতা, এবং এই উপমহাদেশে নজরুল একাডেমি প্রতিষ্ঠার আগে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যা নজরুলকে নিয়ে চর্চা বা গবেষণা করবে। আচ্ছা, পরবর্তীকালে আর কারো কাছে গান শিখেছিলেন আপনি? জি, নজরুল সঙ্গীতে তার কাছে হাতে খড়ি আমার, এবং পরে অবশ্যই তিনি চেয়েছেন যে আমরা সত্যিকার গান শিখি। উচ্চাঙ্গ সঙ্গীতে আমার প্রথম ওস্তাদ ছিলেন ওস্তাদ গফুর খান,
তার কাছে আমার উচ্চাঙ্গ সঙ্গীতে হাতে খড়ি। তারপরে ওস্তাদ ফুল মোহাম্মদ, ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক, ওস্তাদ ফজলুল হক, এদের কাছে সবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখবার ব্যাপারে আমি ঋণী। 40-এর দশকের শেষের দিকে এবং 50-এর দশকের শুরুতে ঢাকাতে কয়েকজন বিশিষ্ট সঙ্গীত প্রতিভার একটা সমন্বয় ঘটেছিল, যার মধ্যে আপনার বাবা ছিলেন, আব্বাস উদ্দিন ছিলেন, শেখ লুৎফুর রহমান, বেদারুদ্দিন আহমেদ, আব্দুল আলিম, উস্তাদ রইসুদ্দিন, এরা ছিলেন, উস্তাদ মোহাম্মদ হোসেন খসরু। এরা মানে আসর বসাতেন। আমার মনে আছে মাঝে মধ্যে আমি সাংবাদিকতার তখন হাতে খড়ি এদের শতরঞ্জের কোনায় বসে বসে এদের গান শুনতাম এবং গল্প গুজব শুনতাম। এদের এই গোষ্ঠীর সম্বন্ধে আপনার স্মৃতি কতটুকু? সেটা স্মৃতিতে একেবারে নেই বললে চলে, তবে আমি পরে অনেক শুনেছি। তবে যতদূর আমার মনে পড়ে খুব ছোটবেলায়, সেটা বোধহয় আরও পরে যখন এইসবে শুরু হয়েছে, আমাদের বাড়িতে প্রায় প্রতি মাসেই এরকম আসর বসতো, শুনেছি। এবং যখন বুঝতে শিখেছি তখন যতদূর মনে পড়ে যে বাড়িতে প্রতি মাসেই সঙ্গীত এবং সাহিত্যের একটা আসর বসতো এবং সেখানে অনেক প্রায় কিংবদন্তি পুরুষ তারা আসতেন। সেখানে আমার মনে পড়ে একটু একটু কবি গোলাম মুস্তফা সাহেব, বা পরেও শুনেছি আব্বাস উদ্দিন সাহেব, এনারা আসতেন, মোহাম্মদ মোদাব্বের সাহেব, তারপরে কামরুল হাসান। একটা জিনিস যে তখন নজরুল ইসলামের গল্প করতেন, বিশেষ করে মোদাব্বের সাহেব এবং আপনার আব্বা, এরা নজরুল ইসলামের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। এই গানের ফাঁকে ফাঁকে এরা ওই যে নজরুল ইসলাম সম্বন্ধে অনেক গল্প গুজব করতেন তখন। আচ্ছা, আসুন আরেকটা গান শুনে তারপরে আবার আরো কিছু গল্প করবো আমরা। এলো ফুলে মুরশম শরাব ঢালো সাথে, বকুল শাখে কোকিল ওঠে ডাকি শরাব ঢালো সাথে। এলো ফুলের মুরশম শরাব ঢালো সাথে, এলো ফুলের মুরশম শরাব ঢালো সাথে, বকুল শাখে কোকিল ওঠে ডাকি শরাব ঢালো সাথে। এলো ফুলের মরশুম শরাব ঢালো সাথে, এলো ফুলের মরশুম শরাব ঢালো সাথে। সিরাজির জলসা, আজ ফুল বাসরে সিরাজির জলসা, বরবাদ হবে নাকি, বরবাদ হবে নাকি। এলো ফুলের মরশুম শরাব ঢালো সাথে। চাপার গেলাস ভরে ভোমরা মধু পিয়ে, মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমে। চাপার গেলাস ভরে ভোমরা মধু পিয়ে, মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমে। শুনছিলেন শবনম মুস্তারির গান এবং তার সঙ্গে সিরাজুর রহমানের আলাপচারিতা। বিবিসি বাংলার সংগ্রহ থেকে পুরনো এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনতে পারবেন আগামীকাল বিবিসি বাংলার অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। পাকিস্তানের পাঞ্জাবে রাস্তার উপর উল্টে যাওয়া এক তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে অন্তত 140 জন নিহত হয়েছেন। আর বাংলাদেশে ঈদের চাঁদ দেখা গেছে, কালই পালিত হবে ঈদ উল ফিতর। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।